স্বাগতম জানাচ্ছি নতুন একটি লেকচারে। তো বরাবরের মতোই আমি মোহাম্মদ শাহিদুর রহমান পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তো আমি যেই লেকচার শিটটা ব্যবহার করছি সেটা আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারের। উনি ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম স্যার, উনি অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাট পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এছাড়াও উনি দায়িত্বরত আছেন আইসিটি সেল পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তো ওনার লেকচার শিটটা আমি ব্যবহার করছি করে আমি বোঝানোর চেষ্টা করছি। তো আজকে আমরা বুঝব অপারেটিং সিস্টেম, প্রিন্সিপালস অফ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের বিস্তারিত। তো শুরুতেই হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম আসলে কি? অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার। এখন সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা হলো সিস্টেম সফটওয়্যার। তো এই সিস্টেম সফটওয়্যারের মধ্যেই একটাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম কি করে? ইন্টারমিডিয়েট মাধ্যম, মানে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং যে হার্ডওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার রান হতে হার্ডওয়্যারের যে যে জিনিসপত্র ব্যবহার করা হবে এইটা ডিফাইন করে অপারেটিং সিস্টেম। অর্থাৎ ধরুন মাইক্রোসফট ওয়ার্ড যে রান করব আমরা, রান করতে গেলে সিপিইউ কীভাবে ব্যবহার করবে, র্যামকে কীভাবে ব্যবহার করবে, রোমকে কীভাবে ব্যবহার করবে, এটা ডিফাইন করবেই আমাদের অপারেটিং সিস্টেম। এটাই অপারেটিং সিস্টেমের কাজ। এখন অপারেটিং সিস্টেমের মেজর কস্ট কি জেনারেল পারপোজে? তো এটা করে কি, যে এই যে কীভাবে ইফিশিয়েন্টলি ইউজ করা যাবে, এই হার্ডওয়্যারটা কীভাবে ইফিশিয়েন্টলি ইউজ করা যাবে সেটাই ডিটারমিন করবে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের কিছু গোল আছে, সেটা হলো এক্সিকিউশন অফ ইউজার প্রোগ্রামস অ্যান্ড মেক সলভিং ইউজার প্রবলেমস ইজিয়ার। তার মানে কত সহজে একটা প্রবলেম সলভ করা যাবে সেটাই ডিফাইন করবে অপারেটিং সিস্টেম। এছাড়াও হার্ডওয়্যার কীভাবে ম্যানেজ করবে সেটাও ডিফাইন করবে। তারপরে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আছে এটা পোর্টেবল মানে কি, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যে আমি নিয়ে যাব একটা একটা অ্যাপ্লিকেশন, আমি আমার কম্পিউটার থেকে আমার এক বন্ধুর কম্পিউটারে নিয়ে যাব, এটা কিভাবে নিয়ে যাব? এটা নিয়ে যাওয়ার জন্য ওখানেও তো সাপোর্ট করতে হবে। আমার কম্পিউটারে সাপোর্ট করছে মানে তার কম্পিউটারেও সাপোর্ট করবে। কেন করবে? এটাই সিস্টেম করবে আমাদের অ্যাপ্লিকেশন অপারেটিং সিস্টেম। সেই জন্যই এটাকে পোর্টেবল বানায় এবং ভার্সেটাইল বানায়। মানে একই সফটওয়্যার দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারছেন। কীভাবে করতে পারছেন? এটাই করে দিচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। এছাড়াও আইসোলেশন, সিকিউরিটি এবং প্রোটেকশন দিয়ে থাকে আমাদের অপারেটিং সিস্টেম, যে কম্পিউটার ভাইরাস, মেলওয়্যার বা র্যানসমওয়্যার ইত্যাদি থেকে প্রোটেক্ট করার জন্য অপারেটিং সিস্টেম অনেকাংশে কাজ করে থাকে। এছাড়াও ওভারঅল একটা কম্পিউটারের রিলায়েবিলিটি বা ভরসাযোগ্যতা বাড়িয়ে থাকে। কিভাবে বাড়ায়? সেটা হলো বিভিন্ন ধরনের ইরর আসে, একটা প্রোগ্রাম যখন রান করা হয় তখন অনেক ধরনের ইরর আসে, সেই ইররগুলা কীভাবে ফিক্স করা হবে সেগুলাই ডিফাইন করে আমাদের অপারেটিং সিস্টেম। এছাড়াও বিভিন্ন ধরনের ফল্ট এবং রিকনফিগারেশনেও সাহায্য করে থাকে। কেন আমাদের অপারেটিং সিস্টেম নিয়ে পড়া জরুরি? কেন আমরা পড়ব অপারেটিং সিস্টেম? এটার কারণ হলো শুরুতেই যে বললাম যে এটা আমাদের হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই দুইটার মধ্যে একটা মাধ্যম হিসেবে কাজ করে। এজন্য আমরা যখন নতুন কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইবো তখন আমাদের এটার দরকার হবে। এছাড়াও যখন আমরা নতুন কোনো হার্ডওয়্যার তৈরি করতে চাইব তখন আমাদের অপারেটিং সিস্টেম নিয়ে জানতে হবে, কারণ কোন অপারেটিং সিস্টেম কীভাবে হার্ডওয়্যারের সাথে কাজ করছে, কীভাবে একটা অ্যাপ্লিকেশনকে পরিচালিত করছে, এই সব কিছুই অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হয় আমাদের। এছাড়াও অপারেটিং সিস্টেম আমরা যদি নিজেরাও একটা অপারেটিং সিস্টেম তৈরি করতে চাই, যেমন অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, যেমন এখন আছে উইন্ডোজ আছে, লিনাক্স আছে, এছাড়াও আছে ম্যাকওএস। এরকম যদি আমাদের নিজস্ব একটা অপারেটিং সিস্টেম আমরা তৈরি করতে চাই তাহলে অবশ্যই প্রিভিয়াস যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। প্রিভিয়াসগুলো সম্পর্কে আমরা যদি না জানি তাহলে আমরা নতুন করে তৈরি করতে পারবো না। এছাড়াও বর্তমানে ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে অপারেটিং সিস্টেম, কারণ হলো এমবেডেড অপারেটিং সিস্টেম কোনগুলো? যেগুলো এই যে সেলফোন, আমাদের যে মোবাইল ফোন বলছি, এখন যেহেতু স্মার্টফোন চলে এসেছে, তো স্মার্টফোনের যে অপারেটিং সিস্টেমটা রয়েছে এটা নিয়ে কাজ করতে হচ্ছে। এখন নতুন নতুন কোম্পানি
স্মার্টফোন বানাচ্ছে, তো প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদাভাবে অপটিমাইজেশন করা হচ্ছে অপারেটিং সিস্টেম। এই কাজগুলো আমাদের করতে হবে, সেগুলোর জন্য আমাদের অপারেটিং সিস্টেমে পড়তে হয়। তাছাড়া এই যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আছে কিছু, যেগুলো হলো এয়ার ট্রাফিক কন্ট্রোল, মাল্টিমিডিয়া সার্ভিস, এসব ক্ষেত্রেও বিভিন্ন ধরনের স্পেশাল অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। তো সে সম্পর্কেও আমাদের ধারণা রাখতে হবে। এখন কম্পিউটার সিস্টেমের কিছু কম্পোনেন্ট আছে, তার মধ্যে আছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কী কী আছে? এই যে আমাদের সিপিইউ আছে, মেমোরি আছে। মেমোরি বলতে আমরা র্যাম, রোম, হার্ড ডিস্ক, এসএসডি এইসবগুলোকে আমরা বুঝাই। তারপরে ইনপুট আউটপুট ডিভাইস আছে। এছাড়া তারপরে আসে আমাদের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যেটা বললাম যে আমাদের হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই দুইটার মধ্যে কানেকশন বা কানেক্টিং মিডিয়াম হিসেবে কাজ করে। তারপরে আসে আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কী জিনিস? বিভিন্ন ধরনের সফটওয়্যার, এগুলাকে বলা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। সফটওয়্যার কী হতে পারে? এই যে ডেটাবেস সিস্টেম, ভিডিও গেমস, ব্যাঙ্কিং সফটওয়্যার, কম্পাইলার এটা আমরা বুঝবো যখন কোডিং নিয়ে পড়াশোনা করবো তখন। তারপরে আসে ইউজার হতে পারে মানুষজন, যেমন আপনি আমি একজন ইউজার। তারপরে দেখা যায় অনেক সময় ব্যবহারকারী হিসেবে ব্যবহার করা হয় মেশিনকে এবং অন্য একটা কম্পিউটারকে, তো এগুলাও ইউজার হিসেবে কাউন্ট হয়। এখানে একটা ছবি দেওয়া হয়েছে যে একটা সিস্টেম কিভাবে কাজ করে। দেখুন, এই যে একটা সিস্টেম, সম্পূর্ণটা একটা সিস্টেম, সম্পূর্ণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাকে ধরা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার ভিতরে আছে কম্পাইলার, অ্যাসেম্বলার, টেক্সট এডিটর, ডেটাবেস সিস্টেম, এগুলো এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর এইগুলা ইউজার, ধরুন মানুষ, চারজন মানুষ আছে, তারা কম্পিউটারটা ব্যবহার করছে, এদেরকে আমরা বলছি ইউজার। তো এই ইউজারগুলা এই এক একটা সফটওয়্যার ব্যবহার করছে, যে ইউজার 1 ব্যবহার করছে কম্পাইলার, ইউজার 2 ব্যবহার করছে অ্যাসেম্বলার, ইউজার 3 ব্যবহার করছে টেক্সট এডিটর এবং ইউজার n ব্যবহার করছে ডেটাবেস সফটওয়্যার। তো এই যে সফটওয়্যারগুলো ব্যবহার করছে, এবং এটা তো আমাদের হার্ডওয়্যার দিয়েই কাজ করবে। তো এই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটার মাঝামাঝি যেটা অবস্থান করছে, এটাই হলো আমাদের অপারেটিং সিস্টেম। অর্থাৎ অপারেটিং সিস্টেম এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা এই কম্পিউটার হার্ডওয়্যারের সাথে কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করলে এফিশিয়েন্টলি কাজ করতে পারবে, এটাই নির্ধারণ করে এই অপারেটিং সিস্টেম। তার মানে আপনি বুঝতে পারছেন একটা অপারেটিং সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ। তারপর অপারেটিং সিস্টেমের কিছু বেসিক কাজ আছে যেটা অপারেটিং সিস্টেম হতে গেলে আমাদের লাগবে। তার মধ্যে ফার্স্টে হলো রিসোর্স ম্যানেজমেন্ট কী জিনিস? রিসোর্স আছে বিভিন্ন কম্পিউটার, যেসব রিসোর্স আছে যেমন মেমোরি কীভাবে ব্যবহার করবে, এটা ডিফাইন করবে আপনার অপারেটিং সিস্টেম। তাছাড়া যেমন স্টোরেজ ডিভাইস আছে যেমন হার্ড ডিস্ক বা এসএসডি কীভাবে ব্যবহৃত হবে, এটাও ম্যানেজ করবে অপারেটিং সিস্টেম। তাছাড়াও আমাদের যে সিপিইউ আছে এগুলাকে কীভাবে ম্যানেজ করে এফিশিয়েন্টলি কাজ করা যাবে, সেটাই অপারেটিং সিস্টেম ম্যানেজ করবে। তারপরে আছে ডেটা ম্যানেজমেন্ট। বিভিন্ন ধরনের ডেটা আছে আমাদের, যেমন ফাইলস আছে, অনেক ধরনের ফাইলস আছে। এই ফাইলসগুলো কখন কীভাবে ব্যবহার করব, ফাইলটা যখন আমরা এডিট করতে চাইবো, নতুন কোনো ফাইল অ্যাড করতে চাইবো, বা এক্সিস্টিং ফাইলকে আমরা ডিলিট করতে চাবো, তো মানে যত কিছু আমরা ফাইলকে করতে চাই সেই সব কিছুই করবে আমাদের অপারেটিং সিস্টেম। তারপরে জব ম্যানেজমেন্ট। এখানে জব ম্যানেজমেন্ট মানে আসলে চাকরি বা অন্য কিছু বোঝাচ্ছে না, এটাতে আসলে টাস্ক বোঝাচ্ছে। টাস্ক ম্যানেজমেন্ট কী জিনিস? আপনি যখন একটা কম্পিউটারকে অনেক কিছু ইনপুট দিবেন, অনেকগুলো প্রোগ্রাম রান করতে দিলেন, তখন অপারেটিং সিস্টেম ডিসাইড করবে যে কোন কাজটা আমরা আগে করব এবং কোন কাজটা পরে করব। তো একসাথেই যদি সব কাজ করতে যাই তাহলে তো কম্পিউটার হ্যাং করতে পারে। এজন্য অপারেটিং সিস্টেমই ডিফাইন করে যে কোন কাজটা আগে করব, কোনটা পরে এবং কোনটা আরও পরে করব। তো এই সব কাজগুলাই করে অপারেটিং সিস্টেম। তাছাড়া আছে ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট। এই যে আমরা যে কম্পিউটার বিভিন্ন ধরনের জিনিসপত্র অ্যাটাচড করি, যেগুলোকে আমরা পেরিফেরাল ডিভাইস বলি, যেমন কিবোর্ড, মাউস ইত্যাদি যে আমরা কম্পিউটারে যুক্ত করি, এই যুক্ত করলে এটা কিভাবে হার্ডওয়্যারের সাথে, যেহেতু হার্ডওয়্যার তো আগে থেকে এটা ছিল না, আমরা পরবর্তীতে যুক্ত করেছি, তো পরবর্তীতে যুক্ত হয়েও সে বিল্ট ইন যেসব জিনিসপত্র আছে যেমন র্যাম, রোম, এগুলার মতোই কীভাবে কাজ করছে, এই কাজ করার সক্ষমতাই অর্জন করে অপারেটিং সিস্টেমের মাধ্যমে। অপারেটিং সিস্টেম ডিফাইন করে যে কীভাবে এটা কাজ করবে, এবং যদি কোনোটা ফেল হয়, দেখা গেলো আমি একটা মাউস লাগিয়েছি, মাউসটা কাজ করে না, বা মাউসে কোনো একটা সমস্যা আছে, লেফট ক্লিক করলে রাইট ক্লিক হয়ে যাচ্ছে,
এই যে একটা ইরোর দেখা যাচ্ছে, এই ইরোরটা আমাদেরকে জানিয়ে দিবে অপারেটিং সিস্টেম, এবং কীভাবে ফিক্স করতে হবে সেটাও অনেক সময় জানিয়ে দেয়। তারপরে এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছে যে প্রিন্টার যখন দেওয়া হয়েছে, প্রিন্টারে তো পেপার দিতে হয় এবং ইঙ্ক দিতে হয় বা কালি দিতে হয়। তো এই জিনিসটা যখন শেষ হয়ে যাবে, পেপার বা ইঙ্ক শেষ হয়ে যাবে, তখন আমাদের অপারেটিং সিস্টেম জানিয়ে দিবে যে আপনার প্রিন্টারে ইঙ্ক বা পেপার যে কোনো একটা শেষ হয়ে গেছে, আপনি এখন সেগুলোকে রিফিল করুন, তাহলে ব্যবহার করতে পারবেন। তো এই কাজগুলাই অপারেটিং সিস্টেম করে। তারপরে আসে আমাদের মেনটেন করে সিকিউরিটি। এই যে আমাদের বিভিন্ন ধরনের ভাইরাস থেকে অ্যাটাক করে, তারপরে র্যানসমওয়্যার, মেলওয়্যার, এসব জিনিস যখন অ্যাটাক করে, তখন আমাদের অপারেটিং সিস্টেমই সর্বপ্রথম এটাকে ডিটেক্ট করে এবং ইরোর দেখায়। তারপরেও আমরা যখন সেটাকে ইগনোর করি, তখন আমাদের কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এজন্য আমাদের সব সময় যেসব সিকিউরিটির আপডেট আসে সেগুলোকে দিতে হবে, এবং যেসব মেসেজগুলো আসে সেগুলো খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে যে আসলে কী বলছে। তো এই সব কিছুই ম্যানেজ করে অপারেটিং সিস্টেম। এখন অপারেটিং সিস্টেমের বেসিক জিনিসপত্র তো আমরা জেনে গেলাম, এখন আমরা জানতে হবে কী কী ধরনের অপারেটিং সিস্টেম আছে। তো অপারেটিং সিস্টেমের কিছু টাইপ আছে, তার মধ্যে একটা হলো ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, এমবেডেড অপারেটিং সিস্টেম। তো আমরা একটা একটা করে সবগুলোর বিস্তারিত জানি। তো ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম এটা কী কাজ করে? এটা হলো একটা কাজই একসাথে করতে পারে, মানে অ্যাট এ টাইম একটা কাজই করতে পারে, মাল্টিপল কাজ করতে পারে না। আর এটা কিভাবে কাজ করে? এটা হলো আপনাদের কমান্ড লাইনের মাধ্যমে কাজ করে। যে এই যে লিখে লিখে যেগুলো আছে, যে টার্মিনালে আমরা যখন লিখি, আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই যে টার্মিনাল দেখা যাচ্ছে, এই যে এখানে যখন লিখে লিখে যখন কাজ করতে যাব, তখনই সেটাকে আমরা কি বলছি? ব্যাচ অপারেটিং সিস্টেম। এভাবেই ব্যাচ অপারেটিং সিস্টেম আগে কাজ করতো, অনেক পুরাতন একটা টেকনোলজি। তারপরে আসে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম কি? একটা কম্পিউটার যখন অনেক মানুষ ব্যবহার করবে, একই সাথে করার সক্ষমতা থাকবে, সেগুলাকে আমরা বলি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তো এই ধরনের কিছু উদাহরণ আছে, যেমন ইউনিক্সের উপরে ভিত্তি করে আমাদের তৈরি হয়েছে ম্যাক ওএস, তাছাড়াও আছে লিনাক্স, উইন্ডোজ, এগুলো আর কি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। অর্থাৎ আপনার কম্পিউটারে আপনি অনেক ধরনের ইউজার ক্রিয়েট করতে পারবেন, করে একসাথেই কাজ করতে পারবেন পাশাপাশি। তারপরে আসে মাল্টিটাস্কিং বা মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এ ধরনের অপারেটিং সিস্টেম কি? যে অনেক ধরনের টাস্ক, আপনি 2-3টা টাস্ক বা তারও বেশি টাস্ক দিলেন, সবগুলো কাজই দেখবেন একসাথে হচ্ছে। এই একসাথে কিভাবে করে? সেটাই হলো এই মাল্টিটাস্কিংয়ের কাজ। অর্থাৎ একই সাথে অনেকগুলা কাজ করতে পারে। এটার জন্য কিছু জিনিস রিকোয়ার হয়, সেটা হচ্ছে ইনপুট আউটপুট ফর ইচ প্রোগ্রাম। মানে আপনার যখন আলাদা আলাদা অনেকগুলা প্রোগ্রাম দিচ্ছেন, তো সবগুলা প্রোগ্রামের জন্যই আপনার ইনপুট আউটপুট ডিভাইস আলাদা হতে হবে, না হলে সে বুঝতে পারবে না যে আপনি কোনটার জন্য কী কাজ করতে যাচ্ছেন। তারপরে যদি কোনো কাজ আপনি লুপের মাধ্যমে ইনডিফিনিটলি করতে চান, মানে অসীম সময় ধরে আপনি করতে চান, তাহলে অবশ্যই তার একটা ব্রেক পয়েন্ট জানাতে হবে, না হলে কম্পিউটার ক্র্যাশ করবে বা আজীবন চলতেই থাকবে। এই জন্য তার একটা ইন্টারভেনশন দরকার। তারপরে সিপিইউকে শিডিউল করতে হবে। আপনি যখন অনেকগুলো কাজ করছেন, তখন অবশ্যই সে কিছু ভাগ ভাগ করে নেবে, যে এই কাজটা একটু করলো, তারপরে এই কাজটা করবে, তারপরে এইটুকু করার পরে আরেকটা কাজ বাকি অংশ করবে। এভাবে কোন কাজটার পরে কোন কাজ করবে সেটাও ডিফাইন করে দিতে হয়। এটাই করে অপারেটিং সিস্টেম। তারপরে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হলো মাল্টিটাস্কিংয়ের মতোই একটা অপারেটিং সিস্টেম, যেটা স্পেসিফিক কোনো একটা পিরিয়ডের জন্য কোনো একটা প্রোগ্রাম রান করে, যেমন ইন্ডাস্ট্রিয়াল রোবট, স্পেসক্রাফট, সায়েন্স রিসার্চ ইকুইপমেন্ট ইত্যাদি। তো এইগুলো আর কি রিয়েল টাইম কাজ করে, একই সাথে অনেকগুলা রান করতে পারে, অনেকগুলা টাস্কই করতে পারে। তবে এখানে প্রায়োরিটির ভিত্তিতে আমার যে এই কাজটা বেশি ইম্পর্টেন্ট, এই কাজটা আমি আগে করব, আগে করার পরে এই কাজটা করব, তারপরে এটা করব। তো এইগুলাই করতে পারে আমাদের রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। তারপরে আসে মাল্টি প্রসেসর অপারেটিং সিস্টেম। যখন আপনার একটা কম্পিউটারে অনেকগুলা সিপিইউ থাকে, যখন আমরা যে সিপিইউ এর মধ্যে পড়েছিলাম এএলইউ, এটা তো একটা সিপিইউ। তো এই সিপিইউ যখন অনেকগুলা থাকে একটা কম্পিউটারের মধ্যে, বা একটা মাদারবোর্ডে অনেকগুলা সিপিইউ থাকে, তো সেটাকে বলা হচ্ছে মাল্টি প্রসেসর অপারেটিং সিস্টেম। তো এই ধরনের
অপারেটিং সিস্টেমে একই রকমভাবে অনেকগুলা কাজ করা যায়, তো সেটাই করে আমাদের মাল্টিপ্রসেসর অপারেটিং সিস্টেম। এটার কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো আপনারা পড়ে নেবেন যে বইটা আমি বলেছিলাম, যে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, রাইটার বালা গুরু স্বামী। যে এই রাইটারের বই থেকে আপনারা পড়ে নেবেন, এটার সবগুলারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তারপরে আমাদের আসে সবথেকে ইম্পর্টেন্ট হলো এমবেডেড অপারেটিং সিস্টেম। এটা কি? এটা হলো আমাদের বর্তমানে যে স্মার্টফোন আছে, স্মার্টফোনে যেগুলো ব্যবহার করা হচ্ছে, তাছাড়া ছোটোখাটো রোবট যেগুলো আছে, রোবট ইত্যাদি জিনিসপত্র যেগুলা ছোট ছোট কাজ করে, এগুলাতেই যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে সেগুলাকেই আমরা বলি এমবেডেড অপারেটিং সিস্টেম। তারপরে আসে আমাদের ইউজার ইন্টারফেস। এখন একটা অপারেটিং সিস্টেম দেখতে কেমন হবে, সেটা ওপেন করলে কেমন দেখা যাবে, সেটাই মূলত ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেসের মধ্যে সর্বপ্রথম আসে কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস যেটা আপনাদেরকে দেখালাম, এই যে টার্মিনাল ওপেন করলে যেটা হচ্ছে, এটাই মূলত কমান্ড লাইন ইন্টারফেস। এখানে সব কিছু লিখে লিখে করতে হয়। যেমন আমরা আমাদের অপারেটিং সিস্টেমে যেভাবে কাজ করি, সব কিছুতে ক্লিক করলে এই যে একটা স্ক্রিনের মধ্যে এখানে মাই কম্পিউটার আছে, এটাতে ক্লিক করলে মাই কম্পিউটারে ঢুকে যাচ্ছে। তো এটা আমাদের কাজ করবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটা হলো বর্তমানে আমরা বেশিরভাগ অপারেটিং সিস্টেমেই দেখতে পাই, কিন্তু তার আগে ছিল এই যে টার্মিনালে অনেক কিছু লিখতে হতো, অনেক কিছু লিখলে তারপরে এই যে এটার মধ্যে ঢুকে যেত, এরকম ক্লিক করার সিস্টেমটা ছিল না। তো সেগুলো আসলে কমান্ড লাইন ইন্টারফেস। তারপরে আসে ব্যাশ ইন্টারফেস। ব্যাশ ইন্টারফেস হলো কমান্ড একই রকম, এটাও কমান্ড লাইনের মধ্যে, তবে এগুলো ফাইল আকারে থাকতো। ফাইল আকারে অনেকগুলো টাস্ক একসাথে দিলে একটা একটা করে কাজ করতো। তো এটাই ব্যাশ ইন্টারফেস। এখন আসে আমাদের ইউটিলিটি প্রোগ্রাম। ইউটিলিটি প্রোগ্রাম আমরা শুরুতেই যে বলেছিলাম যে আছে আমাদের সফটওয়্যার। সফটওয়্যার দুই ধরনের আছে, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা আছে সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারের মধ্যেও আরও ভাগ আছে, সেটা হলো অপারেটিং সিস্টেম, যেটা আমরা এখন পড়লাম। আর একটা আছে ইউটিলিটি প্রোগ্রাম। ইউটিলিটি প্রোগ্রাম কি? ইউটিলিটি প্রোগ্রাম আসলে ছোট ছোট প্রোগ্রাম যেগুলো আমাদের অপারেটিং সিস্টেমকে হেল্প করে, মানে অপারেটিং সিস্টেমের সাহায্যের জন্যই যেসব কাজগুলো করে ইউটিলিটি প্রোগ্রাম, সেগুলাকেই বলা হয় ছোটোখাটো কাজ করবে। যেমন দেখুন, এই যে ফাইল ম্যানেজার একটা ইউটিলিটি প্রোগ্রাম। এটা কিন্তু সম্পূর্ণ একটা প্রোগ্রাম না, এটা সাধারণ একটা ফিচার। তো এই ফাইল ম্যানেজার কী করে? আমরা বিভিন্ন ফাইল ফরম্যাট করতে পারি, কপি করতে পারি, রিনেম করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি, মুভ করতে পারি, এই যে ছোটোখাটো কাজগুলো করতে পারি, এগুলাকেই বলা হচ্ছে একটা ইউটিলিটি প্রোগ্রাম, সেটাকে বলা হচ্ছে ফাইল ম্যানেজার। তারপরে এই যে আরেকটা আছে ডিস্ক স্ক্যানার। তো এটা কি করে? যে আমরা ডিস্ক স্ক্যান করতে পারি, যখন আমরা ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন আছে উইন্ডোজ, আপনারা ওপেন করলে দেখতে পাবেন। তো ওটা করে কি, যে সব ফাইলগুলা স্ক্যান করে, সব ডিস্কগুলা বা পার্টিশনগুলা স্ক্যান করে দেখে যে কোনটা ডিলিট করার যোগ্য বা কোনটা বেশি স্টোরেজ দখল করছে ইত্যাদি কাজ করে থাকে। তো এই কাজগুলোও করে একটা ইউটিলিটি সফটওয়্যার দিয়ে, যেটাকে বলা হচ্ছে ডিস্ক স্ক্যানার। তো উইন্ডোজ ভিস্তাতে প্রথম আসে এই জিনিসটা, এই ইউটিলিটি প্রোগ্রাম, সেটাকে নাম দেওয়া হয়েছিল ডিস্ক ক্লিন আপ। তারপরে আছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। তো এটা করে কি, আমরা যখন পড়েছিলাম যে রোমে কি করে, ধরুন আমরা এটা একটা রোম। তো আমার এখানে একটা ডেটা আছে, এখানে তো আগের ডেটা আমি রেখেছিলাম, এই ডেটাটা আমার এখন দরকার, কিন্তু এখানে যে ডেটাগুলো ছিল সেগুলো আমরা ডিলিট করে দিয়েছি কোনো কারণে, এগুলো আমার দরকার ছিল না, সেই জন্য আমরা ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু আমার যে আগের যে ফাইলটা ছিল সেটা এখানেই রয়ে গেছে, এটা কিন্তু নিজে নিজে শুরুতে আসতে পারবে না। তো আমি যখন এটা সার্চ করতে যাব তখন একটা একটা করে যাবে, কারণ এটা সিকোয়েন্সিয়ালি যাবে। এটা আমরা আমাদের একটা ভিডিওতে বলেছিলাম, একটা লেকচারে। আগের লেকচারগুলো যদি আপনি করে থাকেন তাহলে জানতে পারবেন যে রোমে এরকম একটা একটা করে সবগুলা চেক করবে, করে তারপরে এখানে এসে খুঁজে পাবে।
তো যার কারণে অনেক বেশি টাইম লেগে যাবে। কিন্তু যখন আপনি ডিফ্র্যাগমেন্টার ইউজ করবেন, তো এটা তো করবে কি, এই যে খালি জায়গাগুলো আছে এইগুলাকে মুভ করে দিবে। এই যেটা আছে এটার পাশে যেহেতু খালি আছে এখানে মুভ করবে, আবার এখানে খালি আছে মুভ করবে, করে এটাকে এখানে নিয়ে চলে আসবে, যেহেতু এই জায়গাগুলো খালি হয়ে গেছে। তো খালি হয়ে যাওয়ার কারণে এখানে মুভ করে আসলে তখন পরবর্তীতে যখন আমি ফাইলটা সার্চ করব তখন শুরুতেই পেয়ে যাবে। তার মানে সময়টা কম লাগছে, এখানে যেতে গেলে যে সময় লাগতো তার তুলনায় অনেক কম সময় লাগছে, যার কারণে ফাস্ট হয়ে যায়। তারপরে আসে আমাদের ব্যাকআপ ইউটিলিটি। ব্যাকআপ ইউটিলিটি কী জিনিস, যে ধরুন আপনি আপনার কম্পিউটারকে ফরম্যাট দিবেন, তখন আপনি যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো আপনি কোথাও একটা রেখে দেন সেভ আকারে, যে আমি যখন ফরম্যাট দিয়ে আবার ওপেন করব তখন আগের মতোই হয়ে যাবে। এই কাজটাই করে দেয় আমাদের ব্যাকআপ ইউটিলিটি। এছাড়াও ইউটিলিটি আছে স্ক্রিন সেভার, ডায়াগনস্টিক ইউটিলিটি ইত্যাদি জিনিসপত্র আছে। তো এইগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করে দেখতে পারবেন, বিস্তারিত যাচ্ছি না। এখন আমাদের অপারেটিং সিস্টেমের কী কী অপারেটিং সিস্টেম আমাদের কাছে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। এখন শুরুতেই আমাদের আসে উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপি এটা ফাস্ট ছিল, যখন এসেছিল তখন অনেক ফাস্ট ছিল এবং অনেক রিলায়েবল ছিল। এখন এটার 5টা ভার্সন ছিল, সেটা হলো হোম এডিশন, প্রফেশনাল এডিশন, ট্যাবলেট পিসি এডিশন, মিডিয়া সেন্টার এডিশন অ্যান্ড প্রফেশনাল 64 বিট এডিশন। এই 5টা এডিশন ছিল যখন প্রথম এসেছিল। তারপরে এই যে ম্যাক এক্স, তো যেটা আমি বর্তমানে ব্যবহার করছি, এটা আমার সিস্টেম, তো আমি এটা ভালো বলতে পারবো। তো এটা শুধুমাত্র সে সকল কম্পিউটারে ব্যবহার করা যায় যেগুলো ম্যানুফ্যাকচার্ড বাই অ্যাপেল। তার মানে অ্যাপেলের প্রোডাক্ট ছাড়া আপনি অন্য কোনো ডিভাইসে ম্যাকওএস এক্স ইনস্টল করতে পারবেন না। হ্যাঁ, বাইপাস করে হয়তো পারবেন, কিন্তু সেটা লিগাল ওয়ে হবে না। তো এটা হলো বেস্ট মডেল ফর মোস্ট জিইউআই, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো এটার জন্য বেস্ট বলা হয়। তারপরে আছে ইউনিক্স অপারেটিং সিস্টেম, খুবই ইন্টারেস্টিং, যে এটার উপর বেস করে আমাদের লিনাক্স, মাইক্রোসফট লিনাক্স, ম্যাক ওএস এই ইত্যাদি অপারেটিং সিস্টেমগুলো তৈরি হয়েছে। তো এটার অনেকগুলো ভার্সন আছে, এটা হলো সকল কম্পিউটারে সাপোর্ট করে। এটা হতে পারে অ্যাপেলেও সাপোর্ট করবে, আপনার উইন্ডোজেও সাপোর্ট করবে, বা অন্যান্য যেসব কম্পিউটার আছে সবগুলোতেই সাপোর্ট করবে। এটাকে বেশি পাওয়ারফুল বলা হয় কারণ এটার ফ্লেক্সিবিলিটি, আপনি যে কোনো কিছুতে ব্যবহার করতে পারছেন এবং অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট। তারপরে আসে আমাদের লিনাক্স তেমন একটা জনপ্রিয় হতে পারেনি, কিন্তু এটা অনেক পাওয়ারফুল, যেটা হলো ইউনিক্স বেসড। তো এটার লিনাক্সের মধ্যে সবথেকে বড় সুবিধা হলো এটা হলো ফ্রি এবং মাল্টিটাস্কিং করা যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট হলো এই যে আমাদের ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স বলতে বোঝানো হয় আমরা যখন কোড লিখি, যে কোডটা লিখি এটাকে বলা হয় সোর্স কোড। এই যে সোর্স কোডটা লেখা হয় এটাকেই ডিকম্প্রেস করে .exe ফাইল বা .app ফাইলটা ব্যবহার করা হয়, এই ফাইলটাতে ক্রিয়েট করা হয়। এই ফাইলটাই আমাদেরকে দিয়ে দেয়। আপনি যখন কোথাও থেকে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন তখন আপনি এই ফাইলটা পাবেন, কিন্তু এই যে মেন যে কোডটা এটা আপনি পাবেন না, কারণ এটা তারা পাবলিক করে না। আর ওপেন সোর্স যেগুলো আছে, ওপেন সোর্সে এই যে এই কোডটাও সে দিয়ে দেয়, ডেভেলপার এই কোডটাও দিয়ে দেয়। এই কোডটা দিলে সুবিধা হয় কি, আপনি নিজের মতো মডিফাই করতে পারবেন। তো সেজন্য সাধারণত এগুলো ফ্রি হয়ে থাকে। তো যার কারণে এই লিনাক্স অনেক বেশি পপুলার হয়ে যায়। আর লিনাক্স আপনি হোম ইউজারেও ইউজ করতে পারবেন, আপনার বাসার কম্পিউটারেও ইউজ করতে পারবেন, ইভেন আপনি নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম হিসেবেও কাজ করতে পারবেন, মানে নেটওয়ার্কে এটা ব্যবহার করতে পারবেন। এখন আসা যাক ভাইরাস নিয়ে। ভাইরাসের ফুল মিনিং হলো ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সিজ। এটাকে বলা হচ্ছে ভাইরাস কী করে, পোটেনশিয়ালি ড্যামেজ করে আপনার কম্পিউটার সিস্টেমকে এবং আপনার কম্পিউটারকে অ্যাটাক করে, দিয়ে আপনার কম্পিউটারে যেসব জিনিসপত্র আছে সেগুলোকে থার্ড পার্টি অ্যাক্সেসে দিয়ে দেয়, অথবা আপনাকে অ্যাক্সেস করতে দেয় না। এটাই ভাইরাস কাজ করে। তো ভাইরাস সম্পর্কে বিস্তারিত আছে, আপনারা যে বইটা সাজেস্ট করলাম সেখান থেকে পড়তে পারবেন। এখন অ্যান্টিভাইরাস সফটওয়্যার।
অ্যান্টিভাইরাস করে কি, এই যে ভাইরাসটাকে রিমুভ করে, এই ভাইরাসকে রিমুভ করে আমাদের ফাইলগুলা বা ডেটাগুলা প্রাইভেট রাখে। তো অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমাদের সবসময় আপডেটেড রাখা উচিত, কারণ ভাইরাসও নতুন নতুন ডেভেলপ হচ্ছে, নতুন নতুন আপডেট আসছে ভাইরাসের মধ্যে। তো সেটাকে প্রোটেক্ট করার জন্যও অ্যান্টিভাইরাসেও নতুন নতুন আপডেট আসছে, নতুন নতুন অ্যান্টিভাইরাস পাওয়া যাচ্ছে। তো অ্যান্টিভাইরাসের মধ্যে এখন উইন্ডোজে দরকার হয় না, কারণ উইন্ডোজ ডিফেন্ডার আছে। উইন্ডোজ ডিফেন্ডারেই আপনার বেশিরভাগ ভাইরাসগুলোকে ডিফেন্ড করতে পারে। তাছাড়াও আপনি চাইলে অ্যাভাস্ট ইউজ করতে পারেন, অ্যাভাস্ট, এভিজি, নর্টন, এরকম অনেকগুলা অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, সেগুলো আপনার ব্যবহার করতে পারেন। তবে সাধারণত লাগে না। আপনার যে উইন্ডোজ ডিফেন্ডারে যখন সিগন্যাল দিবে যে আপনার ভাইরাসের কোনো পোটেনশিয়াল কিছু একটা পেয়েছে, তখন ইগনোর না করে সাথে সাথে অ্যাকশন নেবেন। আর যদি আপনি লিনাক্স বা ম্যাকওএস ইউজ করেন, তাহলে আপনার ভাইরাস নিয়ে চিন্তা করার দরকারই নেই, কারণ এটার ইউজার যেহেতু কম, সেজন্য ভাইরাস তেমন একটা তৈরি হয় না। তো এই পর্যন্তই ছিল আজকের লেকচার। পরবর্তী লেকচারে আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ আশা করছি সাথেই থাকবেন আপনারা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।